হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রথমেই সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখো, আজকে আমরা ফাইনালি শুরু করতে চলেছি এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ। দেখো, আমাদের এই এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজের বিশেষত্ব কি, এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবিটিএ টেস্ট পেপার কিন্তু সলভ করব। মানে টেস্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে কোয়েশ্চেনগুলো এসছে আমরা চ্যাপ্টার ধরে ধরে করব। কিন্তু যেহেতু আলাদা আলাদা চ্যাপ্টার ধরে ধরে করব আমরা, তাহলে এখানে কিন্তু আমাদের আরও বেশ কিছু সুবিধা হবে। কি কি সুবিধা হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন কনসেপ্ট তোমার বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইউজ হচ্ছে বারবার করে, সেগুলো তুমি বুঝতে পারবে এবং সেই মোতাবেক তোমার প্রিপারেশান কিন্তু কন্টিনিউ করতে পারবে। বোঝা গেছে? এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 20 থেকে 25টা মতো করে কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে সলভ করব। আর আমি সাধারণত তোমাদেরকে ভিডিওতে বলি না যে লাইক করবে, কমেন্ট করবে। আজকে আমি বলছি, যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় যে না আমাদের এটা দেখে সত্যি উপকার হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে। আর বন্ধুদের সাথে শেয়ারও কিন্তু করবে, যাতে ভিডিওতে ভিউটা বাড়ে। এবার যত তোমাদের রেসপন্স আসবে আমি তার ভিত্তিতে তত তাড়াতাড়ি কিন্তু নেক্সট পার্টগুলো দিতে থাকবো। বোঝা গেল? তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। এই চ্যাপ্টার থেকে টোটাল 4 মার্কস আছে তোমাদের, যাতে একটা এমসিকিউ থাকবে আর একটা 3 মার্কের কোশ্চেন থাকবে এসএ কিউ। এবার 3 মার্কের কোশ্চেনটা সরাসরি 3 মার্কেরও থাকতে পারে বা 1+2 আকারেও থাকতে পারে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে যেটা তোমাদের টেস্ট পেপারের পেজ SC4 যে পেজ, সেখানে যেটা কোশ্চেন আছে পদার্থের কঠিন অবস্থা থেকে, দেখা যাক। এমসিকিউ যেটা আছে, বলেছে সোডিয়াম ক্লোরাইড কেলাস গঠনে সিএল মাইনাস আয়নের বিন্যাস হলো দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, উভয় না কোনোটি নয়। দেখো, প্রথমে আমাদেরকে সোডিয়াম কেলাসের গঠনটা বুঝতে হবে। এই যে এখানে NaCl এর গঠনটা সুন্দরভাবে আমি এঁকে দিয়েছি। যেখানে ইয়েলো কালি যেগুলো দেখতে পাচ্ছ, ইয়েলো বিন্দুগুলো দেখতে পাচ্ছ, সেটা Na+ আয়ন রিপ্রেজেন্ট করছে। আর পিঙ্ক বিন্দু যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো Cl- আয়ন রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে NaCl এর গঠন। তুমি যদি ভালো করে দেখো, একটা Na+ এর চারিদিকে কিন্তু 6টা Cl- আছে। এই যে মাঝের এই Na+টা দেখো, এর ডান দিকে একটা Cl-, বাম দিকে একটা Cl-, সামনে একটা Cl-, পেছনে একটা Cl-, ওপরে একটা Cl-, নিচে একটা Cl-। এই একটা আয়নের চারিদিকে বিপরীত আধান বিশিষ্ট যতগুলো আয়ন থাকে, সেটাকে ওই আয়নটার কোঅর্ডিনেশন সংখ্যা বলে। আমি এগুলো কেন বলছি, কারণ এগুলো থেকেও প্রশ্ন হতে পারে, ওই জন্য অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু একটা Na+ এর চারিদিকে 6টা Cl- আছে, তাই Na+ এর কোঅর্ডিনেশন সংখ্যা 6। একই রকম তুমি একটা Cl- নাও, ধরো এই যে এই Cl- নিচ্ছি পিঙ্ক কালারের, এর নিচে একটা Na+ আছে দেখো। এবার এর ঠিক ওপরেও একটা Na+ থাকবে কিন্তু, কারণ আমরা সম্পূর্ণ পোর্শনটা আঁকিনি, আমরা জাস্ট একটা পার্ট এঁকেছি। তাহলে এর ওপরে একই রকম একটা Na+ থাকবে। ডান দিকে একটা আছে, বাম দিকে একটা, সামনে একটা আছে, পেছনে একটা আছে। তো যাই হোক, একটা Cl- এর চারিদিকেও কিন্তু 6টা Na+ আছে। তাহলে একই রকম Cl- এরও কোঅর্ডিনেশন সংখ্যা 6। এবার আসছি তোমাকে যেটা প্রশ্নতে বলেছে যে Cl- আয়নের বিন্যাসটা কীরকম হবে। এখানে থেকে Na+ গুলোকে বাদ দিয়ে দাও, মানে ইয়েলো বিন্দুগুলোকে বাদ দিয়ে দাও, আর মাঝের যে লাইনগুলো সেগুলোকে বাদ দিয়ে দাও। দেখো, আমরা এরকম একটা গঠন পাচ্ছি। জাস্ট এটাকে ছোট করে এঁকেছি, এরকম একটা। পিঙ্ক বিন্দুগুলো কোথায় কোথায় আছে দেখো, এই যে কর্নারগুলোতে আছে। এই টোটালটাকে তুমি যদি একটা ফেস হিসেবে কনসিডার করো, টোটালটাকে একটা তল হিসেবে কনসিডার যদি করো, সেই তলটার মাঝখানে একটা পিঙ্ক বিন্দু আছে দেখো। তাহলে এই যে একই রকমভাবে করতে পারি, 8টা কর্নারে 8টা Cl- আছে, আর প্রত্যেকটা তল, প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে Cl- আছে। তাহলে এই গঠনটা কোন গঠনের মতো বলো তো? এটাই তো আমাদের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, তাই না? এটাই তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার গঠন। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এটাকেই তো আমরা FCC বলি। তাহলে সঠিক অ্যান্সারটা হবে পৃষ্ঠকেন্দ্রিক, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে NaCl এর ক্লাস থেকে আর কি কি রকমের প্রশ্ন হতে পারে সেটাও বুঝে গেলে তোমরা, তার সাথে এটারও অ্যান্সার বুঝে গেলে ভালো মতো। প্রত্যেকটা এইভাবে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবো, কিন্তু এরকম না যে তোমরা শুধু উত্তরটা জেনে গেলে হয়ে গেল। উত্তর তো টেস্ট পেপারেও দেওয়া আছে, সেখান থেকে তো জানতে পারবে। বোঝা গেল কি না? প্রত্যেকটা এইভাবে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব, আর সেই রিলেটেড যাতে অন্য প্রশ্ন আসলেও তোমরা পারো যাতে, সেটা কিন্তু তোমাদেরকে একদম ধরিয়ে দিব। দেখো, এবার নেক্সট কি বলেছে, বলেছে এমন একটি যৌগের নাম লেখো যার
মধ্যে স্কটকি ও ফ্রেনকেল উভয় ধরনের ত্রুটি দেখা যায়? বেশ সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে সিলভার ব্রোমাইড অ্যান্সার হবে, AgBr। এটা ভালো করে মনে রাখবে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। AgBr এটা এমন একটা যৌগ সিলভার ব্রোমাইড যার মধ্যে স্কটকি ত্রুটি ফ্রেনকেল ত্রুটি দুটোই দেখা যায় কিন্তু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরেরটা বলেছে দেখো, ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেমিকিউব। একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার এবং মৌলটি 234 গ্রাম পরিমাণে। পরমাণুর সংখ্যা এত হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। দেখো, প্রথমে তোমাকে আগে যেটা যেটা ইনফরমেশন দিয়েছে সেটা আগে লিখে নিতে হবে, আর কি বের করতে বলেছে সেটা তোমাকে জানতে হবে, তারপরে তুমি সলভ করা শুরু করবে। দেখো, মৌলের ঘনত্ব বলে দিয়েছে। ঘনত্বকে আমরা সাধারণত রো এই সিম্বলটা দিয়ে লিখি। এটার মানটা বলেছে 7.5 গ্রাম পার সেমিকিউব। তারপরে বলেছে একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে লিখি। এটা বলেছে 250 পিকোমিটার। তারপরে মৌলের এত গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা এত হলে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা। দেখো, প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা সেটা মানে কি? সেটা মানেই তো কণার সংখ্যা। একক কোষে, একটি একক কোষে কণার সংখ্যা বা একটি একক কোষে পরমাণুর সংখ্যা, সেটাকে আমরা জেড দিয়ে লিখি সাধারণত, তাই না? তাহলে জেড এর মানটা বের করতে বলেছে। তাহলে এবার দেখো, রো, এ, জেড এগুলো দিয়ে কি কোনো ইকুয়েশন তোমার জানা আছে? ডেফিনেটলি জানা আছে। কোন ইকুয়েশন জানা আছে তোমার? এই যে রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব, এই সমীকরণটা জানা আছে, তাই না? এবার এই সমীকরণে তোমার যে যে মান বলা আছে সেই মানগুলো বসাও। মান বসাবে যখন একক সমেত বসাবে, কিন্তু আমি তোমাদেরকে অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি, যখন তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রির নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে সব সময় কিন্তু সমীকরণে একক সমেত বসিয়ে দিবে। তাহলে একক ক্যান্সেল আউট হয়ে ফাইনাল অ্যান্সারটা কোন এককে বেরাচ্ছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কিন্তু অঙ্কের প্রসেস কোনো দিনই ভুল হবে না। রো এর মানটা বলেছে দেখো 7.5 একক সমেত বসিয়ে দিলাম গ্রাম পার সেমিকিউব সমান সমান জেড এর মান বের করতে বলেছে, আমরা জানি না। এইখানে হচ্ছে আসল কথাটা। দেখো, এমটা কি? এখানে পারমাণবিক ভর। তোমাকে কিন্তু মৌলের পারমাণবিক ভর বলেনি, একটুখানি চালাকি করেছে। কি চালাকি করেছে দেখো, তোমাকে এখানে একটা ইনফরমেশন দিয়েছে এত গ্রাম পরিমাণে পরমাণুর সংখ্যা এত, 234 গ্রামের মধ্যে এতটি পরমাণু আছে। তার মানে কি 4 ইন্টু 10⁻24 এতটি পরমাণুর ভর, এতটি পরমাণুর ভর তোমাকে বলেছে 234 গ্রাম। ঠিক আছে, এবার আমরা কি জানি, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর যেটা, সেটাকেই তো পারমাণবিক ভর বলে, তাই না? তাহলে তোমাকে 4 ইন্টু 10⁻24 এতটি পরমাণুর ভর যদি এত গ্রাম বলে থাকে, তাহলে এখান থেকে তুমি 6.022 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর বের করতে পারবে না? জাস্ট বের করো ঐকিক নিয়মে। তাহলে ওপরে 234, নিচে এই যে 4 ইন্টু 10⁻24, ওপরে এখানে হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটা টোটালটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে মানটা বেরাবে হচ্ছে, তোমাদের তো ক্যালকুলেটার অ্যালাউড পরীক্ষাতে, ক্যালকুলেটার ইউজ করে করো। মানটা বেরাবে 35.228। এটা গ্রাম এককেই বেরাবে, যে 234 গ্রাম ছিল যেহেতু, এত গ্রাম। এবার দেখো, এতটি পরমাণুর ভর এত গ্রাম, তাহলে পারমাণবিক ভর আমরা কত বলতে পারি? পারমাণবিক ভর হচ্ছে 35.228। আর এটাতে তুমি যদি একক বসাও, সেটার এককটা বসবে হচ্ছে গ্রাম পার মোল। ঠিক আছে, যদি এটাকে ইউনিট বসাও তাহলে গ্রাম পার মোল, যেটাকে মোলার ভরও বলা হয় অ্যাকচুয়ালি। তার মানে কি, এই যে 6.022 10⁻23 এতটি পরমাণু মানেই তো 1 মোল পরমাণু, তাই না? তার মানে 1 মোল পরমাণুর ভর পেয়ে গেলাম এত গ্রাম, সেটাকেই তো আমরা পারমাণবিক ভর বলি। তাহলে এটা হবে, এম এর মানটা হবে 35.228 এত গ্রাম পার মোল, মানে প্রতি মোলের ভর হচ্ছে এত গ্রাম। ক্লিয়ার? তো যাই হোক, এখানে এবার মানটা বসাচ্ছি। তাহলে এম এর মান তো আমরা পেয়ে গেছি, এম এর মান তাহলে সরাসরি বসিয়ে দিই। এম এর মানটা হচ্ছে 35.228, ইউনিট সমেত বসিয়ে দিচ্ছি গ্রাম পার মোল। নিচে এনটা অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে,
এখানে অ্যাভোগাড্রো সংখ্যাটা বসালে ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো ধ্রুবক বলবো যখন এর এককটা বসাবো, আর এখানে এককটা বসাতে হবে কিন্তু, নাহলে এককে ক্যান্সেল আউট হবে না। এখানে যে এককটা বসাবো অ্যাভোগাড্রো সংখ্যার সাথে যে এককটা যুক্ত হয় সেটা সাধারণত পার মোল হয়, মানে প্রতি মোলের মধ্যে এতটি পরমাণু থাকে, ওই জন্য পার মোল। ঠিক আছে, তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যার মানটা যখন বসাবে তার সাথে পার মোল এটা জুড়ে দিবে কিন্তু। এবার এ কিউব যেটা এখানে যে এটা আছে, এটা তো কিনারা দৈর্ঘ্য না, সেটা দেখো আবার পিকোমিটার ইউনিটে বলেছে, এটার মানটা কিন্তু পিকোমিটার ইউনিটে বসাবে না, এটার মান আমাদেরকে সবসময় বসাতে হবে সেন্টিমিটার ইউনিটে। কেন বলো তো? কারণ এখানে ঘনত্ব দেখো পার সেমি কিউবে দেওয়া আছে, মানে সেন্টিমিটারের এককের রেসপেক্টে এখানে দেওয়া আছে, তাহলে এটা থেকে সেন্টিমিটার করো। আমরা জানি 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার। এবার মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে 100 গুণ করতে হবে, তার মানে এটার সাথে যদি 100 গুণ করি তাহলে 10⁻⁻10 হয়ে যাবে, এত সেন্টিমিটার। এটা এর মান বের করে ফেললাম, আমাদেরকে জেড এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর মানটা হচ্ছে 250 ইন্টু 10⁻10, এটার কিউব। তাহলে এবার সেমিটা তো ভেতরে ছিল, ওটারও কিউব হয়ে যাবে, তাহলে সেমি কিউব। এবার তুমি ফার্স্টে দেখে নাও কোন কোন ইউনিট ক্যান্সেল আউট হলো। দেখো এদিককার গ্রামের সাথে এদিককার গ্রাম ক্যান্সেল আউট হলো, মোল ইনভার্সের সাথে মোল ইনভার্স ক্যান্সেল আউট হলো। এখানে দেখো নিচে সেমি কিউব আছে, নিচে সেমি কিউব মানে তো সেমি টু দি পাওয়ার -3 ওপরে, তাহলে সেমি টু দি পাওয়ার -3 সেমি টু দি পাওয়ার -3 কেটে যাবে এই দুটো, তাহলে আলটিমেটলি কোনো ইউনিট বেঁচে থাকলো না, তো ঠিকঠাকই আছে। জেড এর তো কোনো ইউনিট হবে না, জেড তো একটা সংখ্যা। ঠিক আছে, এবার দেখো তাহলে জেড এর মান যদি বের করি, সব জেডটাকে রেখে বাদ বাকি এদিক ওদিক করো, দিয়ে ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করো। এদিকে থাকছে হচ্ছে তোমার 7.5, এটা লিখে দিলাম, ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এদিকে আছে হচ্ছে 250 ইন্টু 10⁻10 এর কিউব, নিচে হচ্ছে যে সংখ্যাটা তাহলে নিচে চলে যাবে 35.228। ঠিকঠাক আছে, দিয়ে এটা টোটালটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটারে বসাও, জেড এর মান বেরাবে 2.003। ঠিক আছে, এবার তোমাকে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। পরমাণুর সংখ্যা এটা তো দশমিকে হবে না, তাই দশমিকের পরে যেটা আছে এটা তো মান খুবই নগণ্য, তাহলে জেড এর অ্যাপ্রক্সিমেট মান 2। বোঝা গেল কি না? তার মানে অ্যান্সারটা কি পেলাম, প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা 2, এটাই অ্যান্সার। তাহলে এবার বলো তো জেড এর মান 2 বেরালো, তোমাকে যদি জিজ্ঞেস করতো যে একক কোষটি কোন ধরনের, সেটার অ্যান্সার কি হতো? এটা ঝটপট তুমি কমেন্ট করে জানাও। প্রশ্নতে এরকমও বলা থাকতো, সব কিছু বলে দিল, শেষে প্রতি একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে না বলে তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে একক কোষটি কোন ধরনের, সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার না দেহকেন্দ্রিক ঘনকাকার। তো সেটা কোনটা, সেটার অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, সেখানে কোশ্চেন নাম্বারটা দিয়ে দিবে 3, এভাবে দিয়ে অ্যান্সারটা ওইভাবে লিখে দিবে, কমেন্ট করে জানাবে ঝটপট। তাহলে এবার নেক্সট যাওয়া যাক। এরপরেরটা দেখো 4 নাম্বার, তোমাকে বলেছে ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো। মানে অ্যাকচুয়ালি তোমাকে প্যাকিং দক্ষতার সংজ্ঞা চেয়েছে, তো প্যাকিং দক্ষতার সংজ্ঞা তো তোমরা পারবে। আমরা কি জানি, কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে সেটাই প্যাকিং দক্ষতা, তো সেটা একটু লিখে দিই ভালো করে। ঠিক আছে, যেহেতু ঘনকাকার একক কোষের উল্লেখ করে দিয়েছে তাহলে তুমিও ঘনকাকার একক কোষ এটা ওর উত্তরের মধ্যে একটু ইনক্লুড করে দাও। তাহলে এইভাবে লিখি, ঘনকাকার একক কোষের ঘনকাকার একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে, উক্ত একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলে, তাকে ওই ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলে, প্যাকিং দক্ষতা বলে।
দেখো তারপরের প্রশ্নটা বলেছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগে বলে দিই, যখনই কোনো প্যাকিং দক্ষতা নির্ণয় করতে বলবে অবশ্যই ছবি দিবে, কিন্তু এই যে এটা একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ এঁকে ফেলেছি। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার যেহেতু বলেছে, কর্নারগুলোতে কৌণিক বিন্দুগুলোতে থাকবে কণা, আর প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রবিন্দুতে মাঝখানে থাকবে একটা করে। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, প্যাকিং দক্ষতার সূত্রটা লিখি ফার্স্টে। যেহেতু প্যাকিং দক্ষতা এটা সমান সমান কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, তাই না? বাই একক কোষের মোট আয়তন, এটা হচ্ছে প্যাকিং দক্ষতার সূত্র। এবার দেখো কণা দ্বারা অধিকৃত আয়তন, এবার আয়তনের সূত্র কি? কণাগুলোকে গোলক হিসেবে কল্পনা করো, তাহলে কণাগুলোর ব্যাসার্ধ যদি স্মল আর হয় তাহলে এর আয়তন হবে 4/3 পাই আর কিউব, এক একজনের আয়তন হবে 4/3 পাই আর কিউব, তাই না? এবার এরকম ধরে নিলাম জেড সংখ্যক কণা আছে, মানে কণার সংখ্যা জেড, এক একজনের আয়তন যদি 4/3 পাই আর কিউব হয় তাহলে জেড সংখ্যক কণার মোট আয়তন কত হবে? জেড ইন্টু 4/3 পাই আর কিউব। এবার একক কোষের মোট আয়তন বলেছে নিচে। এবার দেখো এই যে একক কোষ তো ঘনকাকার, তাহলে এই ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্যগুলোকে ধরো এ ধরে নিয়েছি, স্মল এ, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি হবে? এ কিউব, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, তাহলে এ কিউব বসিয়ে দিলাম। হ্যাঁ, যেখানে কোনটা কি রাশি? এই যে স্মল আর যেটা লিখেছি এটা কিন্তু কণার ব্যাসার্ধ, কণার ব্যাসার্ধ, আর স্মল লেটারে যে এটা লিখেছি এটা হচ্ছে একক কোষের বাহুর দৈর্ঘ্য বা কিনারা দৈর্ঘ্য, একক কোষের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার একটা কথা বলি, দেখো যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বলে দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে এফসিসি, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এই কণার ব্যাসার্ধ আর একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, এটার মধ্যে সম্পর্কটা আছে একটা, সেটা তোমরা জানো। সেই সম্পর্কটা হচ্ছে √2a = 4r। ঠিক আছে, যদি সেটা সরল ঘনকাকার থাকতো, সরল ঘনকাকারের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে a = 2r, দেহকেন্দ্রিক ঘনকাকার থাকলে সেটা √3a = 4r, আর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে সেটা √2a = 4r। ঠিক আছে, এটা তোমাদের অলরেডি করানো হয়েছে, ইউটিউবে ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, এখানে সম্পর্কটা হচ্ছে √2a = 4r। তাহলে এখান থেকে আমরা a সমান সমান কত লিখতে পারি বলো তো? a সমান সমান লিখতে পারি 4r বাই √2, তাই না? a সমান সমান আমরা লিখতে পারি 4r বাই √2। এই a এর মানটা কিন্তু আমাদেরকে এই সমীকরণে বসাতে হবে। তবে এই যে নিচে আর আর ওপরের নিচে ওই যে আর কিউব হয়ে যাবে এটা, তাহলে ওপরের আর কিউবের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বসাই। এবার দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বলেছে, যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে জেড এর মান কত? কণার সংখ্যার মান কত আমরা জানি। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে 4টে কণা থাকে, তাহলে জেড এর মান 4, 4 × 4/3 পাই আর কিউব, আর নিচে এ কিউবের জায়গায় এর মানটা বসিয়ে দাও এখানে, তাহলে এখানে হচ্ছে 4r বাই √2 তার হোল কিউব, তাই না? তাহলে এখানে আর জায়গা নাই, আমি এই সাইডে করছি। তাহলে এখানে দেখো এখানে থাকছে হচ্ছে 4 × 4/3 পাই আর কিউব, নিচে 4 × 4 × 4 কিউব আছে যেহেতু 3বার লিখে দিলাম, আর এর 3বার গুণ করলে আর কিউব হচ্ছে, একবারে লিখে দিচ্ছি। √2 × √2 × √2 করলে 2√2 হয়, করে দিলাম। এখানে দেখো অনেক কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা 4 কাটলো, একটা 4 কাটলো। ঠিক আছে, আর কিছু কাটাকুটি যাবে কি? আরও কাটা যাবে, এই যে এখান থেকে 2 × 2 = 4, 2 হয়ে যাবে এখানে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ক্যালকুলেশনটা? তাহলে এই যে আর কিউবটাও কাটা যাবে, ওটাও কাটা হয়নি, আর কিউব কেটে গেল। তাহলে এবার ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করো। নিচে √2 আছে, এটা আলটিমেটলি নিচে তার নিচে, তাহলে এটা ওপরে চলে যাবে, √2টা ওপরে করে দিলাম। এই পাইটা তো ওপরেই আছে, পাইটা ওপরে রেখে দিলাম। এবার এখানে 3টা নিচে চলে আসবে, কারণ ওখানে বাই আকারে আছে, নিচে দিয়ে দিলাম। এখানে দেখো নিচে একটা 2 বেঁচে ছিল, 2 দিয়ে দিলাম।
তার মানে থাকলো হচ্ছে √2π/6। এবার জাস্ট ক্যালকুলেটারে মানটা বসাও, √2π/6। দেখো ক্যালকুলেটারে যদি মানটা বসাও তাহলে এর মানটা বেরাবে 0.74, এর মানটা বেরাবে 0.74। এবার এটাকে যদি পার্সেন্টেজে রূপান্তরিত করো তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 74%। ব্যাস বেরিয়ে গেল। এটাই হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। হয়ে গেছে এটা। এবার নেক্সট যাওয়া যাক। দেখো এরপরে বলেছে, এরপরে আমরা চলে গেছি একদম SC22 পেজে, ঠিক আছে? ওই পেজে যেগুলো ছিল কোয়েশ্চেন ওই চ্যাপ্টারে সেগুলো কমপ্লিট হয়ে গেল। এবার এখানে কি বলেছে দেখো তো, 6 নম্বর প্রশ্ন। এবার বলেছে ঘনকাকার ঘন সন্নিবেশে প্রতিটি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কটি? দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার এখানে উত্তরটা বলার আগে কয়েকটা জিনিস বলে দিই। ঘনকাকার ঘন সন্নিবেশ, এটাকে ইংরেজিতে বলা হয় CCP। এর ফুল ফর্ম হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক মানে ঘনকাকার, ক্লোজ প্যাকিং মানে ঘন সন্নিবেশ, ঠিক আছে? CCP এটা একটা হলো। এরপরে আরেকটা বলছি HCP, এটার নাম হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল মানে ষড়ভুজাকার, আর ক্লোজ প্যাকিং মানে ঘন সন্নিবেশ। তাহলে ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। আর একটা হচ্ছে FCC। FCC মানে ফেস সেন্টার্ড কিউবিক, মানে পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার। এই তিনজনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কণার সংখ্যা n হলে, ঠিক আছে, ধরে নিলাম আমরা কণার সংখ্যা n, তবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে কণার সংখ্যার সমান। তাহলে কণার সংখ্যা n ধরেছি, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও হবে n। তবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এটাও হবে n, ঠিক আছে? আর চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে কণার সংখ্যার দ্বিগুণ। আর চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা এটা হবে কণার সংখ্যার দ্বিগুণ, মানে কণার সংখ্যা যদি n হয় তাহলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n। দেখো এটা থেকে বুঝলাম কি, একটু ভালো করে বুঝবে ব্যাপারটা। তার মানে CCP বলুক বা HCP বলুক বা FCC বলুক, এদের ক্ষেত্রে কণার সংখ্যা যতটি হবে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা ততটিই হবে। মানে প্রতিটি কণা বা প্রতিটি পরমাণুর জন্য একটাই অষ্টতলকীয় ফাঁক থাকবে। মানে এটা বুঝতে পারলে? মানে ধরো যে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা 4, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও 4টি হবে। তাহলে একটা পরমাণুর জন্য কটা অষ্টতলকীয় ফাঁক থাকছে? একটা করে, 4টের জন্য 4টা। একই রকম যদি বলি কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা যদি 4 হয়, চতুস্তলকীয় ফাঁক হবে তার দ্বিগুণ, মানে 8টি। তার মানে 4টা পরমাণুর ক্ষেত্রে চতুস্তলকীয় ফাঁক হচ্ছে 8টি, মানে তাহলে একটা পরমাণুর জন্য কটা হবে? 2টি। বোঝা গেল কি না? এইভাবে সলভ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে চতুস্তলকীয় ফাঁকের কথা জিজ্ঞেস করেনি, অষ্টতলকীয় কথাই জিজ্ঞেস করেছে, তাহলে ওটাই করা যাক। ঘন সন্নিবেশে প্রতিটি পরমাণুর জন্য অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা তাহলে হবে 1টি, ঠিক আছে? অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা প্রতিটি পরমাণুর জন্য 1টা, আর প্রতিটি পরমাণুর জন্য চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2টো। বোঝা গেছে? এটা মাথায় রাখবে। এবার নেক্সট বলেছে দেখো, আয়রন ধাতুর কেলাসে আয়রন পরমাণুগুলি ABC ধরনের ঘন সন্নিবেশ গঠন করে। এক্ষেত্রে একক কোষে কতগুলি আয়রন থাকে? বেশ ভালো প্রশ্ন, ঘুরিয়ে দিয়েছে একটু। দেখো ABC এরকম যদি ঘন সন্নিবেশ বলে, এটা থাকে হচ্ছে ঘনকাকার ঘন সন্নিবেশে। ঘন সন্নিবেশ বলেছে, এটা থাকে হচ্ছে ঘনকাকার ঘন সন্নিবেশে। ঘনকাকার ঘন সন্নিবেশ এটাতে থাকে। ঘনকাকার ঘন সন্নিবেশ মানে CCP, কিউবিক ক্লোজ প্যাকিং। এবার তোমাদেরকে একটু বলে দিই, এই যে CCP, এই CCP এর সাথে FCC এর একটা মিল আছে কিন্তু। হ্যাঁ, CCP আর FCC এই দুজন কিন্তু সমতুল্য। তাহলে FCC বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এক্ষেত্রে তোমরা একটা একক কোষে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা তো বের করেছো। এদের একটা একক কোষে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা কত বেরায়? Z এর মান 4 বেরায়। তাহলে FCCর ক্ষেত্রে যেটা মান হবে CCP এর ক্ষেত্রে ওই মানটাই হবে, কিন্তু 4 হবে। এটা অ্যান্সার, ঠিক আছে? এদের একটি
একক কোষে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা সেটা হচ্ছে জেড, এটার মান হচ্ছে 4। তাহলে এটা 4 হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এটার উত্তরটা হবে 4। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো একটা নিউমেরিক্যাল প্রবলেম আছে। বলেছে যে সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কিলাসিত হয় যদি একক কোষটির কিনারা দৈর্ঘ্য এত সেন্টিমিটার হয় এবং সিলভারের ঘনত্ব এত হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। দেখো কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে সেটা আগে ইউজ করো। এই যে ঘনত্বের সূত্র দিয়ে অঙ্ক কিন্তু বারবার আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে কিন্তু। এখান থেকে এইচএসে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, আর সহজ আসবে, যা আসবে জাস্ট স্ট্রেট কাট, সূত্রতে বসিয়ে দিবে অঙ্ক হয়ে যাবে। দেখো একক কোষটার কিনারা দৈর্ঘ্য বলেছে, প্রথমে তোমাকে বলেছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, মানে একটা হিংস দিয়ে দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে এফসিসি। কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে, কিনারা দৈর্ঘ্য মানে এ, এটার মান বলেছে 4.07 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। সিলভারের ঘনত্ব, ঘনত্ব মানে রো এর মানটা বলে দিয়েছে তোমাকে 10.48 এত গ্রাম পার সেমি কিউব, 10.48 গ্রাম পার সেমি কিউব। সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। আপেক্ষিক পারমাণবিক ভর মানে পারমাণবিক ভর, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এম এর মান বের করতে বলেছে। ক্লিয়ার? তো এম এর মানটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি, সূত্রটা কি, রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। এখানে মানগুলো বসাও। রো এর মান কত বলেছে, একদম একক সমেত বসিয়ে দাও, 10.48 গ্রাম পার সেমি কিউব। দেখো তোমাকে জেড এর মান, কণার সংখ্যা বলেনি, এই যে হিংস দিয়ে দিয়েছে, এটাকে ইউজ করো। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে কণার সংখ্যার মান কত, জেড এর মান 4 হয়, তাহলে জেড এর মান 4, তাহলে এখানে 4 বসিয়ে দাও। পারমাণবিক ভর জানি না, ওটা বের করতে বলেছে। এন এর মান তো জানি, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এর সাথে কোন একক বসাতে বলেছিলাম তখন, পার মোল। এটার সাথে বসাবো হচ্ছে আমরা পার মোল, পার মোল। আর আছে এ কিউব, এর মান তো সেন্টিমিটারেই বলেছে, কোনো অসুবিধা নাই। এর মান যদি অন্য এককে বলে সেটা সেন্টিমিটারে কনভার্ট করে নিবে, কারণ এখানে ঘনত্বের এককটা পার সেমি কিউবে আছে। তাহলে এর মানটা সেন্টিমিটারে না করলে এ কিউব তো সেমি কিউব হবে না, তখন কাটাকুটি যাবে না। তাহলে যেটা থাকুক না কেন, অন্য কোনো এককে থাকলে সেন্টিমিটারে করে নিবে, আর যদি সেন্টিমিটারে থাকে তাহলে তো খুবই ভালো, কিছু করতে হবে না। 4.07 ইন্টু 10⁻⁻8 কিউব, তাহলে সেমি কিউব হয়ে গেল। তাহলে ইউনিট কোনটা কোনটা ক্যান্সেল আউট যাচ্ছে সেটা কাটো। দেখো এখানে তোমার এই যে সেমি কিউব আর এদিকে সেমি⁻⁻3 কাটাকুটি যাবে, ওটা কেটে দিলাম। তাহলে আর তো ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে না, এখানে থাকলো গ্রাম পড়ে আর এখানে থাকলো পার মোল পড়ে, ঠিক আছে, ওটা থাক। এবার দেখো তাহলে এমটাকে একদিকে রাখছি, বাকিগুলো আরেকদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এম সমান সমান কত হচ্ছে, এখানে আছে হচ্ছে 10.48, নিচেরগুলোকে ওইদিকে নিয়ে যাও, 6.022 ইন্টু 10⁻23, আর এটা আছে 4.07 ইন্টু 10⁻⁻8 কিউব, আর এদিকে নিচে 4টা চলে আসবে। তাহলে এটাই হচ্ছে, এই টোটালটা ক্যালকুলেটারে মারো, দিয়ে ক্যালকুলেট করো, ক্যালকুলেশন করলে মানটা বেরাবে হচ্ছে 106.37। তাহলে ইউনিটটা কি দাঁড়াচ্ছে দেখো, তুমি নিজেই বলতে পারবে ইউনিট কি দাঁড়াচ্ছে। এই যে এগুলো ওইদিকে নিয়ে গেলাম, ওইদিকে গ্রাম ছিল অলরেডি, আর নিচে এটার নিচে পার মোল ছিল, এটা ওপরে চলে যাবে, তাহলে ইউনিটটা বেরালো গ্রাম পার মোল, ঠিক আছে। তাহলে এটা গ্রাম পার মোল, এটাই অ্যান্সার হয়ে গেল এটা। এবার নেক্সট কি বলেছে দেখো, স্কটকি ত্রুটি সম্পন্ন আয়নীয় কেলাসের ঘনত্ব হ্রাস পায় কেন। দেখো তোমরা জানো তো স্কটকি ত্রুটিতে কি হয়, কেলাস থেকে সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়, মানে কেলাস থেকে বেরিয়ে যায়। তাহলে যেহেতু সেখান থেকে কণা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি হ্রাস পাবে ঘনত্ব, কারণ ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। কণা যদি বেরিয়ে চলে যায় তাহলে ওখান থেকে তো ভর কমে গেল না, আয়তন তো সেমি থাকলো, ভর তো কমে গেল, তাহলে ভর কমলে ডেফিনেটলি ঘনত্ব তো অবশ্যই কমবে। তাহলে উত্তরটা এইভাবে লেখো, যেহেতু
স্কটকি ত্রুটিতে যেহেতু স্কটকি ত্রুটিতে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন তাদের নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে, ল্যাটিস বিন্দু মানে যেখানে ওই কণাগুলো অবস্থান করে ক্যাটায়ন অ্যানায়নগুলো, নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়, মানে বেরিয়ে চলে যায়, নিরুদ্দিষ্ট হয়, তাই কেলাসের ঘনত্ব হ্রাস পায়। তাই কেলাসের ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, বোঝা গেল এটা? এবার নেক্সট যাওয়া যাক পরের প্রশ্নতে। এগুলো তোমরা কিন্তু খাতা কলম নিয়ে করবে, কিন্তু যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তাদেরকে আলাদা করে তো প্রশ্ন টোকার দরকার নেই, কোন পেজে পাবে আমি বলে দিয়েছি, পেজ নাম্বারও দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবে। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতা কলমে কিন্তু এইভাবে সলভ করবে। তারপরে দেখো, একটি কেলাসাকার কঠিন যৌগে সি পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে। এই সন্নিবেশের সব অষ্টতলকীয় ফাঁকগুলি এ পরমাণু দ্বারা এবং সব চতুস্তলকীয় ফাঁকগুলি বি পরমাণু দ্বারা অধিকৃত। যৌগটির সংকেত কী হবে? দেখো, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদেরকে করিয়েছি আমি, ইউটিউবে দেখবে ভিডিও দেওয়া আছে, পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারে চলে যাবে, প্লে লিস্টে ওখানে কিন্তু পেয়ে যাবে। দেখো বেশ, এই ধরনের প্রবলেম যখন থাকবে তোমাকে একটা হিংস দিয়ে দিবে যে কোনো একটা পরমাণু ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কিছু একটা গঠন করেছে, এরকম বলে দিবে। তাহলে যেটা বলবে না, যেমন এখানে বলেছে সি পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে, এরকম যার মান যেই পরমাণুর কথা বলবে তার সংখ্যা তুমি এন ধরে নিবে। বোঝা গেছে? তাহলে এইভাবে এখানে ধরে নিতে হবে, ধরি সি পরমাণুর সংখ্যা, এইভাবে লিখছি, একক কোষ্ঠীতে সি পরমাণুর সংখ্যা এন, এটা ধরে নিবে। এখানে যদি সি এর বদলে ধরো বলা থাকতো এ পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে, তাহলে তার সংখ্যাটা এন ধরতাম। যে পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করবে বলবে তার পরমাণুর সংখ্যা এন ধরবে। কেন? একটু পরে বুঝতে পেরে যাবে। দেখো এবার দেখো, আমরা জানি ঘনকাকার ঘন সন্নিবেশ মানে কিন্তু সিসিপি, বুঝতে পারলে কি না? ঘনকাকার ঘন সন্নিবেশ মানে সিসিপি, ঘনকাকার ঘন সন্নিবেশ মানে কিউবিক ক্লোজ প্যাকিং, সিসিপি। ঘনকাকার ঘন সন্নিবেশে পরমাণুর সংখ্যা এন হলে, পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা যদি এন হয়, এন হলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? একটু আগেই করলাম, যতগুলো পরমাণু থাকে ততগুলোই অষ্টতলকীয় ফাঁক থাকে। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা সেটা এন হবে। ও চতুস্তলকীয় ফাঁক কতগুলি থাকে? দ্বিগুণ, যতগুলো পরমাণু থাকবে তার দ্বিগুণ, তাহলে 2n হবে। ও চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা এটা হবে 2n, তাই না? এবার দেখো প্রশ্নটা আসল যেটা ক্লাইম্যাক্স সেটাতে চলে এসি। যৌগটা সংকেত বের করতে বলেছে, ঠিক আছে? এই যে তিনটে পরমাণু আছে, কে কে আছে? সি আছে, এ আছে, বি আছে। সেই তিনটে পরমাণুর সংখ্যার অনুপাত আমাদেরকে বের করতে হবে, যে একটা একক কোষে এই তিনটে পরমাণু কটা করে আছে, তাদের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো, সি পরমাণুর সংখ্যা আমরা এন ধরে নিয়েছিলাম, ঠিক আছে? এবার তোমাকে এ পরমাণুগুলো কোথায় আছে এখানে বলে দিয়েছে। দেখো, এই সন্নিবেশের সব অষ্টতলকীয় ফাঁকগুলি এ পরমাণু দ্বারা অধিকৃত। তার মানে অষ্টতলকীয় ফাঁক কটা আছে? এন সংখ্যক, মানে যতগুলো পরমাণু আছে ততটি অষ্টতলকীয় ফাঁক আছে। তাহলে সমস্ত অষ্টতলকীয় ফাঁকে এ অবস্থান করেছে, তাহলে এ পরমাণুর সংখ্যা কত হবে? অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা যত ততই হবে, তাহলে এ পরমাণুর সংখ্যাও হবে এন। এবার আর একটা জিনিস বলেছে কি,
সব চতুস্তলকীয় ফাঁকগুলি বি পরমাণু দ্বারা অধিকৃত। চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত? 2n। তাহলে এতগুলো চতুস্তলকীয় ফাঁকে বি পরমাণু আছে, তাহলে বি পরমাণুর সংখ্যাও হবে 2n। তাহলে এবার যদি অনুপাত করি এন গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1:1:2। তাহলে একটা একক কোষে এই যে পরমাণুগুলো আছে তাদের অনুপাত কত পেলাম? 1:1:2। এটার অর্থ একটা সি আছে, একটা এ আছে, আর দুটো বি আছে। বোঝা গেল কি না? অতএব তাহলে যৌগটির সংকেত কি হবে? অতএব যৌগটির সংকেত হবে সি আছে একটা, এ আছে একটা, বি আছে দুটো, তাহলে CaB2। এটা হচ্ছে যৌগটার সংকেত, এটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখি। এটা SC 37 পেজ। বলেছে একটি আয়নীয় কেলাসে R+/R- এটা গ্রেটার দ্যান 0.732, এত হলে কেলাসটির সর্বগাঙ্ক হবে 8, 4, 6 না 1। শোনো, এটা তোমাদেরকে দিয়েছে রেডিয়াস রেশিও রুল থেকে। হ্যাঁ, এই রেডিয়াস রেশিও রুলটা কি সেটা একটু সংক্ষেপে আগে বলে দিচ্ছি। দেখো, R+/R-, এটা আর কিছুই না। R+ হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ, R- হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে R+ যেটা বলেছে এটা ক্যাটায়নের ব্যাসার্ধ, আর R- যেটা বলেছে এটা হচ্ছে অ্যানায়নের ব্যাসার্ধ। এই R+/R- এটা মানে কি? তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত। এই ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু জানতে পারি। কি কি জানতে পারি? কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, আর গঠনাকৃতিটা কিলাসের কিরকম হবে সেটা। দেখো, এই অনুপাতের মান যদি 0.155 থেকে 0.225 এর মধ্যে হয় তাহলে কোঅর্ডিনেশন সংখ্যা হবে 3। এই যে কোঅর্ডিনেশন সংখ্যা, এটাকেই বাংলাতে বলা হয় কিন্তু সর্বগাঙ্ক। এটা মাথায় রাখবে। যদি এই অনুপাতের মানটা 0.155 থেকে 0.225 এর মধ্যে হয় যে কোনো মান, তবে কোঅর্ডিনেশন সংখ্যা হয় 3। আর গঠনাকৃতি হবে ত্রিকোণীয় সমতলীয়। যদি এর মান 0.225 থেকে 0.414 এর মধ্যে হয় তবে কোঅর্ডিনেশন সংখ্যা হবে 4, গঠনাকৃতি হবে চতুস্তলকীয়। যদি 0.414 থেকে 0.732 এর মধ্যে হয় তাহলে হবে 6, ষড়ভুজাকার। আর যদি 0.732 থেকে 1 এর মধ্যে হয়, মানে 0.732 এর বেশি, এটা থেকে 1 এর মধ্যে, ম্যাক্সিমাম ভ্যালু তো একই হবে কারণ অনুপাত আছে, অনুপাতের মান তো 1 এর বেশি হয় না, তবে কোঅর্ডিনেশন সংখ্যা হবে 8, গঠনাকৃতি হবে ঘনকাকার। তাহলে এখানে বলেছি দেখো R+/R- এটা গ্রেটার দ্যান 0.732, মানে 0.732 এর থেকে বেশি, তার মানে 0.732 থেকে 1 এর মধ্যে, তবে কোঅর্ডিনেশন সংখ্যা বা সর্বগাঙ্ক কত হবে? 8 হবে। তাহলে এটার 8 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এই টোটাল ছকটা একটু ভালো করে মনে রেখো, এই ছক থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে 8। এর পরের প্রশ্নতে যাওয়া যাক। এরপরে বলেছে দেখো, NaCl কে MgCl2 এর সাথে ডোপিং করা হলে কোন প্রকার কেলাসের ত্রুটি সৃষ্টি হবে? দেখো, এটা একটু মজাদার বেশ। তুমি ভাবো যে কেলাসের মধ্যে NaCl কেলাস যদি থাকে, Na+ আছে, Cl- আছে, Na+ আছে, Cl- আছে, জাস্ট একটু কিছুটা গঠন করছি, তাহলে এখানে আবার Cl- হবে, এখানে Na+ হবে, এখানে Cl- হবে, এখানে Na+ হবে। আবার ধরো এখানে Na+ আছে, এখানে Cl-, এখানে Na+, এখানে Cl-, এরকম চলতে থাকবে, আর করলাম না আমি। এবার এটাকে যদি MgCl2 দিয়ে ডোপিং করা হয়, দুজনের মধ্যে দেখো অ্যানায়নটা কমন আছে, এটা Cl-, এখানেও আছে, ওখানেও Cl- আছে। কটা আছে দেখার দরকার নেই, এখানেও আছে, ওখানেও আছে। ঠিক আছে, এবার এখানে ডিফারেন্সটা কোথায় আছে? ক্যাটায়নের। এখানে যে ক্যাটায়নটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি NaCl কে ভাঙলে কোন ক্যাটায়ন পাবো? Na+ ক্যাটায়ন পাবো। আর MgCl2 কে ভাঙলে কোন ক্যাটায়ন পাবো? Mg2+। তাহলে দেখো, Mg2+ যদি ঢুকতে হয় NaCl এর কেলাসে, তাহলে ক্যাটায়ন হিসেবে যখন ঢুকবে তাহলে ক্যাটায়নকেই বের করবে। তাহলে তুমি দেখো একটা Mg2+, এটার চার্জ কত? +2, আর Na+ এর চার্জ কিন্তু +1। আর আমরা জানি যদি কখনো ত্রুটি হয় কোনো, কেলাসের তড়িৎ প্রসমতা কিন্তু বজায় রাখতে হবে, মানে চার্জটা যেন নিউট্রাল থাকে, চার্জ যেন ঠিকঠাক থাকে। এবার তাহলে একটা Mg2+ ঢুকলে কটা Na+ কে বেরাতে হবে? দুটো Na+ কে বেরাতে হবে, কারণ +2 ঢুকছে, তাহলে +2 বেরাবে।
এবার একটা Na প্লাসের চার্জ তো +1, তাহলে একটা Na প্লাস বেরালে তো +2 বেরাচ্ছে না, তাহলে +2 বেরাতে হলে দুটো Na প্লাসকে বেরাতে হবে। তার মানে কি দুটো Na প্লাস যদি কেলাস থেকে বেরায় তবেই একটা Mg2 প্লাস ঢুকতে পারবে। তাহলে ধরো দুটো Na প্লাসকে বের করে দিলাম আর একটা Mg2 প্লাসকে ঢোকালাম, তাহলে আর একটা Na প্লাসের যে জায়গাটা সেটা তো ফাঁকায় থেকে গেল না, বোঝা গেল কি না? তাহলে আর একটা Na প্লাসের জায়গা তো ফাঁকা থেকে গেল, তার মানে একটা শূন্যতাজনিত ত্রুটি তৈরি হলো, তাই না? তাহলে এটার উত্তর হচ্ছে ক্যাটায়নের একটা শূন্যতা তৈরি হলো। উত্তর হবে ক্যাটায়নের শূন্যতাজনিত ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটি, ক্যাটায়নের শূন্যতাজনিত ত্রুটি, এটা মিটিয়ে দিচ্ছি, এটা দরকার নেই। শূন্যতাজনিত ত্রুটি এটারই আরেকটা নাম আছে, এই যে যখন কোনো একটা বিশুদ্ধ কেলাসে অন্য কোনো যৌগের ডোপিং করা হয় সেটাকে বলা হয় অশুদ্ধিজনিত ত্রুটি তৈরি করা। হ্যাঁ, মানে অন্য কোনো যৌগ ডোপিং করছি, মানে অন্য কোনো যৌগের মধ্যে ঢোকাচ্ছি, তার মানে অশুদ্ধি ঢোকাচ্ছি, তাই এটাকে অশুদ্ধিজনিত ত্রুটিও বলা হয়। তাহলে এটা দুটোই লিখবে কিন্তু তোমরা, হ্যাঁ, যেভাবে লিখেছি এটা লিখে ব্র্যাকেটে লিখে দিবে অশুদ্ধিজনিত ত্রুটি, তাহলে বেশি বেটার। অশুদ্ধিজনিত ত্রুটি হয়ে গেল এটা। এবার নেক্সট কি বলেছে দেখো, বলেছে একটি ধাতব অক্সাইডের স্থূল সংকেত M0.96 ও 1.00 মানে 1 এত হলে কেলাসের মধ্যে M2 প্লাস এবং M3 প্লাস আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখো এই ধরনের প্রবলেম সাধারণত উচ্চ মাধ্যমিকে দেয় না, ঠিক আছে? তো দিয়েছে যখন কিভাবে সলভ করবে আমি শিখিয়ে দিচ্ছি, এটা ভালো করে করো, তাহলে যদি এই ধরনের প্রবলেম দিয়েও দেয় তাও তোমরা পারবে। সাধারণত উচ্চ মাধ্যমিকে এই ধরনের প্রবলেম দেয় না, ঠিক আছে? দেখো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস প্রথমে ধরে নিতে হবে। ফার্স্টে ধরে নিচ্ছি, ধরি একটি ফর্মুলা ইউনিট মানে ওই যে কেলাসাকার মানে আয়নীয় যৌগ, যেগুলো আয়নীয় যৌগের ক্ষেত্রে তো একটা অণুর কোনো অস্তিত্ব হয় না, তো তাদের ক্ষেত্রে আমরা ওই সংকেত ধরি, সংকেত ইউনিট, ঠিক আছে, বা ফর্মুলা ইউনিট ধরে থাকি। একটি ফর্মুলা ইউনিটে M2 প্লাস, এই যে এখানে তোমাদেরকে বলেছে M2 প্লাস M3 প্লাস আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করতে, আমরা M2 প্লাস আয়নের সংখ্যা ধরে নিচ্ছি, M2 প্লাস আয়নের সংখ্যা এটা ধরে নিচ্ছি xt, মানে অ্যাকচুয়ালি একটা একক কোষের মধ্যে M2 প্লাস আয়নের সংখ্যা ধরে নিলাম x। তাহলে M3 প্লাস আয়নের সংখ্যা কত হবে দেখো, M3 প্লাস আয়নের সংখ্যা এটা কত হবে কি করে বের করব? দেখো এটা তোমাকে হিংস প্রশ্নতে দিয়ে দিয়েছে। প্রশ্নতে দেখো তোমাকে বলে দিয়েছে যৌগটা সংকেত, কি বলেছে, M0.96 ও 1.00 মানে 1। এবার দেখো এবার তোমাকে দেখো এই যে এই M যেটা আছে এখানে M মানে এর মধ্যে কিন্তু ধাতুর দুটো জারণ স্তর লুকিয়ে আছে, একটা হচ্ছে M2 প্লাস আর একটা হচ্ছে M3 প্লাস, বোঝা গেল কি না? এবার এই দুটো মিলে মোট 0.96 এতটি আছে আয়ন, 0.96। এবার দেখো এর মধ্যে M2 প্লাস আয়নের সংখ্যা ধরে নিলাম x, তাহলে M3 প্লাস আয়নের সংখ্যা কত হবে? M2 প্লাস এটার সংখ্যা আমি x ধরে নিয়েছি, তাহলে 0.96 এর মধ্যে x হচ্ছে M2 প্লাস, তাহলে M3 প্লাস কত আছে? 0.96 থেকে x বিয়োগ করো, এতটি, বোঝা গেল কি না? তাহলে M3 প্লাস আয়নের সংখ্যা পাবো আমরা 0.96 মাইনাস x এতটি, হয়ে গেল। এবার দেখো এবার আমাদেরকে মোট আধানটা বের করতে হবে। হ্যাঁ, একটি, আচ্ছা এই পেজে আমি পরের পেজে চলে যাচ্ছি, এখানে আটবেও না, পরের পেজে করছি। দেখো এবার একটু ভালো করে বুঝবে, একটি ফর্মুলা ইউনিটে M2 প্লাস ও M3 প্লাস আয়নের মোট আধান সেটা কত বলো তো? দেখো তুমি নিজেই বের করতে পারবে। কিভাবে বের করব? M2 প্লাস আয়ন কতটি আছে? xt,
একটু আগে লিখলাম M2+ আয়ন আছে xt, তাদের এক একজনের আধান কত করে +2। এই যে M2+ বলছি মানে মাথার উপরে চার্জ কত +2 করে, এরকম কতজন আছে x জন, তাহলে x × +2 হচ্ছে এর আধান। আর M3+ এর আধান একই রকম, M3+ কতজন ছিল 0.96 - x এতজন, আর প্রত্যেকে চার্জ কত আধান কত +3 করে, তাহলে এটা × +3, তাহলে এই দুটো যোগটোগ করো মোট আধান পেয়ে যাবে। তাহলে এটা যদি করি আমরা বেরাচ্ছে এদিকে 2x প্লাস 3কে 0.96 দিয়ে গুণ করো পাবে 2.88 মাইনাস 3x হচ্ছে, তাহলে এটার মানটা পেয়ে গেলাম আমরা 2.88 মাইনাস x। এটা বেরালো ক্যাটায়নটার মোট আধান, মানে ক্যাটায়নের মোট আধান। একই রকম এবার অ্যানায়নের মোট আধান দেখো, একটি ফর্মুলা ইউনিটে O2- আয়নের মোট আধান, O2- আয়নের মোট আধান, O2- আয়ন কেন লিখলাম সেটাও বুঝিয়ে দিচ্ছি। মোট আধান দেখো O2- কেন লিখেছি, এই যেখানে বলে দিয়েছে ধাতব অক্সাইড, যখন অক্সাইড থাকে না, অক্সাইড আয়নের সংকেত হচ্ছে O2-, এটা মাথায় রাখবে। অক্সাইড আয়নের সংকেত হচ্ছে O2-, মানে এর ভেতরে যে অক্সিজেনটা আছে সেটা অ্যাকচুয়ালি O2- আয়ন রূপে আছে। তাহলে তার মোট আধান কত হবে, সে কটা আছে এখানে দেখো, এখানে সংখ্যা কত বলে দিয়েছে, এক বলে দিয়েছে, মানে একটি আছে, আর একটা চার্জ কত -2, তাহলে এর মোট আধান কত বেরোলো, একজনই আছে তার চার্জ -2, তাহলে এর মোট আধান -2ই হচ্ছে। ব্যাস, এবার আমাদের কাজ কি করতে হবে দেখো, আমরা জানি কি যে কোনো যৌগ, আয়নীয় যৌগ যদি বলি তারা তো প্রসম হয় না, তাহলে নেট চার্জ তো 0 হয়। তাহলে যেহেতু আমরা জানি ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান, ক্যাটায়নের আধান প্লাস অ্যানায়নের আধান, এই দুজনের যোগফলকে অবশ্যই 0 হতে হবে কিন্তু, কারণ ওভারঅল যৌগটা প্রসম হয় বা ওভারঅল কিন্তু কোনো চার্জ থাকে না। তাহলে ক্যাটায়নের আধান কত পেয়েছিলাম আমরা 2.88 মাইনাস x, আর অ্যানায়নের আধান কত পেলাম -2, তাহলে এটা সমান সমান 0 হচ্ছে। তাহলে এখান থেকে x এর মান বের করো, তাহলে x এর মান বেরাচ্ছে 0.88, এটা বেরালো x এর মান। এবার দেখো xটাকে কি ধরেছিলাম, xটা হচ্ছে M2+ আয়নের সংখ্যা, তাই না, xটা হচ্ছে M2+ আয়নের সংখ্যা, আমাদেরকে বের করতে বলেছে তার শতকরা পরিমাণ। তাহলে দেখো অতএব M2+ আয়নের শতকরা পরিমাণ, শতকরা কি করে বের করে, খুবই সহজ। দেখো কার বের করছি, M2+ আয়নের, সেটা কতটি আছে 0.88, এটা ওপরে। এবার মোট যেটা হচ্ছে, মোট যতটা আছে সেটা নিচে হবে, মোট হচ্ছে M2+ আর M3+ মিলে মোট কতটা আছে, মোট ছিল 0.96 এতটি, তাহলে 0.96টা নিচে হবে। আর শতকরা বের করছি যেহেতু 100 দিয়ে গুণ হবে, তাহলে এটা বের করো, ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, 91.67 এটা বেরাবে, এত %। আচ্ছা এখানে বলে দিই, তোমাদের টেস্ট পেপারে দেখলাম উত্তরটা দেওয়া আছে 9.67, সেখানে হয়তো কিছুটা মিস্টেক করেছে, হ্যাঁ, তো সেটা একটু কারেকশান করে নিয়ে উত্তরটা, ওটা 91.67 হবে, 91.67% এটা বেরালো। একই রকমভাবে M3+ আয়নের শতকরা পরিমাণটা বের করো, M3+ আয়নের শতকরা পরিমাণ, M3+ আয়নের শতকরা পরিমাণ দেখো, এটা কি করে বের করব, M2+ আয়ন কতটি পেলাম, x এর মান যেটা সেটা 0.88, আর M3+ আয়নের সংখ্যা বের করার সূত্রটা কি ছিল, যে 0.96 থেকে x বিয়োগ করে যেটা পেলাম সেটা, তাহলে 0.96 মাইনাস x বসাও ওপরে, মানে 0.96 মাইনাস x এর মান 0.88, মানে এতটি হলো M3+ আয়নের সংখ্যা, আর মোট যেটা ছিল সেটা নিচে হবে, মানে 0.96, আর শতকরা বের করছি দিয়ে জন্য 100 দিয়ে গুণ হবে। এটার মানটা বের করো ক্যালকুলেটারে, মানটা বেরাবে 8.33, এত %। ব্যাস অ্যান্সার পেয়ে গেলাম, M2+ আয়নের শতকরা পরিমাণ এত %, M3+ আয়নের শতকরা পরিমাণ এত %। তাহলে এটা হয়ে গেল। এবার পরেরটাতে যাওয়া যাক, 14 নম্বর। দেখো 14 নম্বর কি বলেছে, NaCl এ Cl- আয়নগুলি FCC প্রকারে বিন্যস্ত থাকলে প্রতি একক কোষে Cl- আয়নের সংখ্যা কত। খুবই সহজ, দেখো FCC যদি থাকে, FCC মানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার,
তাদের ক্ষেত্রে একটি একক কোষে কণার সংখ্যা বা পরমাণু সংখ্যা কত হয়? 4। তাহলে সেটা হবে কারেক্ট আনসার। হ্যাঁ, যেহেতু এফসিসি তোমাকে বলে দিয়েছে, অতএব প্রতি একক কোষে কণার সংখ্যা, এখানে কণা বলতে সিএল মাইনাস আয়নের কথা বলেছে, তাহলে প্রতি একক কোষে সিএল মাইনাস আয়নের সংখ্যা হবে 4। প্রতি একক কোষে সিএল মাইনাস আয়নের সংখ্যা এটা হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ভালো লাগছে যেভাবে করাচ্ছি? বুঝতে পারছো? সেটা জানাবে কিন্তু। হ্যাঁ, আর লাইক কমেন্ট এগুলো করবে কিন্তু। যত বেশি ইন্টারাকশান করবে তোমরা, তত সেই ভিডিওটা রিচ বাড়ে, মানে এই ভিডিওটা কিন্তু ইউটিউব অন্যদের কাছে রেকমেন্ড করে তত। তাহলে অনেকের কাছে যদি পৌঁছায়, যদি তোমাদের লাইক কমেন্ট বেশি আসে, তাহলে আমিও একটা উৎসাহ পাবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি নেক্সট পার্টগুলো দিব। ঠিক আছে? ওই জন্য বলছি, যদি তোমাদের ভালো লাগে, যদি না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে হবে না, যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট কিন্তু করবে তোমরা। ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ারও অবশ্যই করে দিও। দেখো, এরপরে নেক্সট বলেছে কপার পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষে কেলাসিত হয়। পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক মানে এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক। কপার পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে এত পিকোমিটার, তবে তার ঘনত্ব নির্ণয় করতে বলেছে। দেখো, কেলাসের ঘনত্ব নির্ণয় সংক্রান্ত কিন্তু প্রচুর প্রবলেম আসছে। তোমাকে কি বলেছে? কপার পরমাণুর ব্যাসার্ধ বলেছে। পরমাণুর ব্যাসার্ধ মানে আর এর মান বলেছে। কত বলেছে? 125.6 পিকোমিটার। তোমাকে ঘনত্ব বের করতে বলেছে। ঘনত্ব বের করার সূত্রটা কি? রো সমান সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। ঠিক আছে? যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, তাহলে জেড এর মান, কণার সংখ্যা পেয়ে গেলাম আমরা কত? 4 পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারে, তাহলে জেড এর মান 4 বসিয়ে দিচ্ছি। কপারের পারমাণবিক ভর বলে দিয়েছে কত? 63.55। এখানে যে ইউ বলেছে, ইউ মানে কিন্তু ইউনিট। হ্যাঁ, এখানে আমরা যে ইউনিটটা বসাবো শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, এখানে বসাবো গ্রাম পার মোল, অন্য কোনো কিছু বসাবে না কিন্তু। এন এর মানটা বসাও 6.022 ইন্টু 10⁻23। এটার ইউনিটটা কি বসাবো? পার মোল। ঠিক আছে? এবার যেটা আছে এ, কিনারা দৈর্ঘ্য বা একক কোষের বাহুর দৈর্ঘ্য। দেখো, এর মান তো বলে দেয়নি, তাহলে কি করে বের করব? দেখো, এই যে কণার ব্যাসার্ধ বলেছে, সেখান থেকে আমাদেরকে এর মানটা বের করতে হবে। কি করে বের করব? যেহেতু বলে দিয়েছে এফসিসি মানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে একক কোষের বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে √2a = 4r। তিনটে সম্পর্ক কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আরেকবার বলে দিচ্ছি, একটু আগে বললাম যদিও। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে a = 2r। এটা সরল ঘনকাকারের ক্ষেত্রে। দেহকেন্দ্রিক ঘনকাকার যদি বলে, বডি সেন্টার্ড কিউবিক মানে বিসিসি, তার ক্ষেত্রে √3a = 4r। আর যদি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার বলে, তার ক্ষেত্রে √2a = 4r। ব্যাস, মনে রাখা খুবই সহজ কিন্তু। এই তিনটে সূত্র ভালো করে মনে রেখো, কারণ বিভিন্ন অঙ্কতে কিন্তু এই তিনটে সূত্র কাজে লাগবে। তাহলে এখান থেকে এর মান বের করো। তাহলে a = 4r/√2। এখানে আর এর মানটা বসাও, 4 ইন্টু আর এর মান 125.6 পিকোমিটার বাই √2। তাহলে এটা টোটালটা ক্যালকুলেট করো, এটার মানটা বেরাবে 355.25 পিকোমিটার। পিকোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাও। দেখো, পিকোমিটার মানে 10⁻12 মিটার। এবার মিটার থেকে সেন্টিমিটারে করলে আবার 100 দিয়ে গুণ হবে, তার মানে 10⁻10 সেন্টিমিটার। তাহলে এটা সমান লিখতে পারি আমরা, এটা সমান লিখতে পারি 355.25 ইন্টু 10⁻10 সেন্টিমিটার। ঠিক আছে? তো যাই হোক, এবার মানগুলো বসাও ওখানে। এর মান পেয়ে গেছি 355 ইন্টু 10⁻10, তার কিউব হয়ে যাবে। ভেতরে সেন্টিমিটার ছিল, বাইরে আসলে সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। কোন কোন ইউনিট ক্যান্সেল আউট হলো দেখো, পার মোল কেটে গেল। তাহলে এখানে থাকলো ওপরে গ্রাম, নিচে সেন্টিমিটার কিউব। তাহলে ফাইনাল অ্যান্সার গ্রাম পার সেন্টিমিটার কিউবে বেরাবে। ওপরেরটা টোটালটাকে ক্যালকুলেশন করে নাও, ওপরের গুণটা করে নাও। ওপরে যদি 4 ইন্টু 63.55 করো, তাহলে এটা বেরাচ্ছে হচ্ছে 254.2 এত গ্রাম। ওপরে গ্রাম আছে। আর নিচেরটা টোটালটা যদি ক্যালকুলেশন করো, এই যে এটার কিউবটা আগে করে নিবে, করে তার সাথে এটা গুণ করবে। স্টেপ বাই স্টেপ করো, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকবে। একসাথে যদি করতে যাও, ভুল হয়ে গেলে আবার তখন কিন্তু একটুখানি সময় বাঁচাতে গিয়ে অনেকগুলো সময় নষ্ট হয়ে যাবে। নিচে টোটালটা ক্যালকুলেট করো, বেরাচ্ছে 226.9987 এত সেন্টিমিটার কিউব।
তাহলে এটার ভাগফলটা বেরাচ্ছে 9.415। অ্যান্সারটা হচ্ছে ওপরে গ্রাম, নিচে সেন্টিমিটার কিউব, মানে গ্রাম পার সেমি কিউব। এটাই ফাইনাল অ্যান্সার, 9.415 গ্রাম পার সেমি কিউব। এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো, বলেছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে শতকরা ফাঁকা স্থানের পরিমাণ। দেখো এটা তো তোমরা জানো, প্যাকিং দক্ষতা থেকে জানা যাবে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে এফসিসি। এফসিসি এর ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 74%। প্যাকিং দক্ষতা এটা হচ্ছে 74%, মানে এত শতাংশ অংশ কণাগুলো দ্বারা অধিকৃত থাকে, তাহলে বাকিটা ফাঁকা থাকে। তাহলে ফাঁকা স্থান কতটা হবে? অতএব ফাঁকা স্থান, তাহলে 100 থেকে 74 বিয়োগ করো, 100 মাইনাস 74 এত পার্সেন্ট, তাহলে কত হচ্ছে? 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 ছিল 8 হলো, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে 26%। এটা কারেক্ট অ্যান্সার। এবার বলেছে দেখো ফেরিম্যাগনেটিক পদার্থ কাকে বলে। যদিও এটা সংজ্ঞাটা বইতে আছে, আমি তাও লিখে দিয়েছি এখানে। দেখো ফেরিম্যাগনেটিক পদার্থ কোনগুলো? যে সমস্ত পদার্থের মধ্যে প্রচুর সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে তবুও যাদের নেট চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হয় তাদেরকে ফেরিম্যাগনেটিক পদার্থ বলে। যেমন ধরো সব অযুগ্ম ইলেকট্রন সবগুলোর যদি ঘূর্ণনের দিক একই দিকে হতো, তাহলে ওভারঅল যে চৌম্বক ভ্রামকের মানটা পেতাম, সবগুলোর চৌম্বক ভ্রামকের যোগফলটা পেতাম। সেক্ষেত্রে কিন্তু এই যে পদার্থটা তার ম্যাগনেটিজম যথেষ্ট বেশি হতো, বোঝা গেল? তখন সেটা ফেরোম্যাগনেটিক পদার্থ হয়ে যেত। কিন্তু অযুগ্ম ইলেকট্রন প্রচুর আছে, কিন্তু সেই রেসপেক্টে যদি আমরা, মানে সেই রেসপেক্টে চৌম্বক ভ্রামকের মান যদি অত বেশি না হয়, কিছুটা যদি কমে থাকে, অপেক্ষাকৃত যদি কম হয়, তখন ফেরিম্যাগনেটিক পদার্থ বলবো। যেমন এখানে দেখো তোমার 4টা অযুগ্ম ইলেকট্রন দেখিয়েছি, 4টেই অযুগ্ম অবস্থায় আছে। এখানেও একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কোথাও জোড়া জোড়া নেই, কিন্তু 4টে অযুগ্ম আছে। কিন্তু 4টার স্পিনের ডিরেকশন কিন্তু সেম নেই, এই 3টে সেম দিকে, এটা অপোজিট দিকে। যেহেতু এই অপোজিট দিকে ঘুরছে, তাহলে কোনো একজনের স্পিনকে কিন্তু এ ক্যান্সেল আউট করে দিবে। ধরো এটা যেদিকে ঘুরছে, এটা যেদিকে ঘুরছে তার জন্য যতটা চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে, এটা অপোজিট দিকে ঘুরছে জন্য সেই চৌম্বক ভ্রামক একে অপরকে কিন্তু ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে যদিও অযুগ্ম ইলেকট্রন 4টে আছে, কিন্তু ইফেক্টিভলি চৌম্বক ভ্রামকের মান দুটো অযুগ্ম ইলেকট্রনের জন্য পাচ্ছি। তার মানে অযুগ্ম ইলেকট্রন প্রচুর আছে, কিন্তু নেট চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হচ্ছে, তখন সেই পদার্থটাকে ফেরিম্যাগনেটিক পদার্থ আমরা বলবো। তাহলে এটা একটু ভালো করে তোমরা মুখস্থ করে নিবে। এটার একটা এক্সাম্পল মনে রাখবে, Fe3O4। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে প্রবলেমগুলোতে চলে এসেছি, এটার পেজ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে রেখেছি আমি, হ্যাঁ, এটা SC58 পেজের। এরপরে দেখো তোমাকে বলেছে শূন্যতাজনিত ত্রুটি আর ইন্টারস্টিশিয়াল ত্রুটির মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে। দেখো শূন্যতাজনিত কখন বলবো ত্রুটি? যখন ধরো কেলাসের মধ্যে উপস্থিত কোনো আয়ন তাদের নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়ে যাবে, মানে নিজের যে পজিশনটা, নিজের যে জায়গাটা, সেখান থেকে অন্য কোথাও চলে যাবে, মানে কেলাসের বাইরে কোথাও চলে যাবে, ভেতরে আর থাকবে না, কিন্তু নিরুদ্দিষ্ট হয়ে যাবে। তখন শূন্যতা তৈরি হবে একটা ওই জায়গাটাতে, যেখান থেকে আয়নটা চলে গেছে, ওইটাকে বলবো, ওই ত্রুটিটাকে বলবো শূন্যতাজনিত ত্রুটি। আর ইন্টারস্টিশিয়াল ত্রুটি মানে বাইরে থেকে অতিরিক্ত কোনো ক্যাটায়ন যদি ভেতরের ফাঁকা স্থান, যেগুলোকে আমরা ফাঁকা স্থান বা ভয়েড বা হোলস বলি, সে ফাঁকা স্থানে যদি বাইরে থেকে অতিরিক্ত কোনো ক্যাটায়ন এসে ঢুকে যায়, তখন যে ত্রুটি তৈরি হয় সেটাকে ইন্টারস্টিশিয়াল ত্রুটি বলে। দেখো শূন্যতাজনিত ত্রুটিতে ভেতর থেকে আয়ন বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে ওখানে ফাঁকা স্থান তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ কেলাসের ঘনত্বটা সেক্ষেত্রে কিন্তু হ্রাস পাবে, কমে যাবে। কিন্তু ইন্টারস্টিশিয়াল ত্রুটিতে ভেতর থেকে তো কেউ বাইরে যাচ্ছে না, উপরন্তু বাইরে থেকে অতিরিক্ত ক্যাটায়ন ভেতরে ফাঁকা স্থানে চলে আসছে, তার মানে বাইরে থেকে অতিরিক্ত কেউ ভেতরে আসছে, তার মানে কেলাসের ঘনত্ব কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এবার বলেছে দেখো নিম্ন বর্ণিত একক কোষ্ঠীকে শনাক্ত করো। এখানে বলেছে A = B, নট ইকুয়ালস টু C, আলফা বিটা গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা হবে টেট্রাগোনাল। টেট্রাগোনাল, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে কি করে, তাদের একটা ট্রিক তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম, সেটারও ভিডিও দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে এমসিকিউ অনেক সময় পরীক্ষাতে আসে, এমসিকিউ বা এরকম শর্ট কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তোমাদেরকে কিন্তু একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, মনে করে দেখো, কিউট আওয়ার মাদার, এটার মাধ্যমে মনে রাখা শিখিয়েছিলাম। কিউট আওয়ার মাদার, যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, প্লে লিস্টে যাও, সেখানে পদার্থের কঠিন অবস্থা বলে একটা প্লে লিস্ট করা আছে, ওখানে যাও, পার্টিকুলার এইগুলো নিয়ে একটা ভিডিও করা আছে, ছোট ভিডিও, ওটা দেখো, সব মনে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম, JEE, নিটের মতো পরীক্ষাগুলোতে খুব দেয় কিন্তু।
এবার নেক্সট চলে এসেছি আমরা 20 নম্বরে। বলছে ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে যদি ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ এত পিকোমিটার হয়, তবে ক্রোমিয়াম কেলাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য কত? খুবই সহজ প্রশ্ন। দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস মানে বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক। আর দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস তোমাকে কি বলে দিয়েছে দেখো, ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে আর এর মান বলে দিয়েছে 125 পিকোমিটার। তোমাকে ক্রোমিয়াম কেলাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো আর এর মধ্যে যে সম্পর্ক সেটা জানলেই তো হয়ে যাবে। যেহেতু দেহকেন্দ্রিক ঘনকাকার বলেছে বিসিসি, তাহলে সম্পর্কটা কি বললাম তখন, √3a = 4r। তাহলে এখান থেকে a = আমরা লিখতে পারি 4r/√3। তাহলে আর এর মানটা বসাও 4 × 125 পিকোমিটার ডিভাইডেড বাই √3। তাহলে এই টোটালটা ক্যালকুলেশন করো, মানটা বেরাচ্ছে 288.675 এত পিকোমিটার। ব্যাস। এরপরে দেখো SC 85 পেজ, এমসিকিউটা বলেছে নিচের কোনটি ঘনকাকার ঘনসন্নিবেশ সিসিপি স্ট্যাকিং প্যাটার্ন গঠন করে। ঘনকাকার ঘনসন্নিবেশ সিসিপি, এটা একটু আগেও করলাম। এই সিসিপি যখন বলবে না, এর ক্ষেত্রে যে ঘনসন্নিবেশটা হবে সেটা হচ্ছে ABC ABC, এটা একটু আগেও বললাম তোমাদেরকে, ABC ABC এরকম ঘনসন্নিবেশ হবে। তাহলে এটা কারেক্ট অপশন হচ্ছে সি। এরপরে বলেছে একটি ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন এত সেমিকিউব। যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য এত ন্যানোমিটার হয়, তবে উক্ত একক কোষে কণার সংখ্যা কত? বেশ ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। দেখো এখানে তোমাকে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বলে দিয়েছে, একক কোষে বাহুর দৈর্ঘ্য বলেছে, আর একক কোষে কণার সংখ্যা বের করতে বলেছে। কণার সংখ্যা z এর মান যদি তুমি বের করতে চাও, দেখো তুমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো, ρ = z × m/n × a³, কেলাসের ঘনত্বের সমীকরণটা যদি অ্যাপ্লাই করো, দেখো ঘনত্বের মান কিন্তু বলে দেয়নি, তাই এই সমীকরণ দিয়ে হবে না। তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে বোকা বানানোর জন্য। হ্যাঁ, এবার তুমি বোকা নও কিন্তু, তুমিও চালাক আছো। দেখো কিভাবে সলভ করছি। একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন এত বলেছে। এবার তুমি ভাবো তো, কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন এটা কোন সমীকরণে ইউজ করেছিলাম? এটা কিন্তু আমরা প্যাকিং দক্ষতার সমীকরণে ইউজ করেছিলাম। প্যাকিং দক্ষতার সূত্রটা কি? প্যাকিং দক্ষতার সূত্রটা হচ্ছে ওপরে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, ওপরে হচ্ছে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, আর নিচে হচ্ছে একক কোষের মোট আয়তন। নিচে হচ্ছে একক কোষের মোট আয়তন। ঠিক আছে, এবার দেখো তোমাকে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত বলেছে, 5.0 × 10⁻⁻23 এত সেমিকিউব। এবার একক কোষের মোট আয়তন কিভাবে বের করি? একক কোষের যেটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তা একক কোষটা ঘনকাকার একক কোষ যেহেতু, তাহলে বাহুর দৈর্ঘ্য a হলে আয়তনের সূত্র কি হবে, a³। তাহলে নিচে a³ বসবে। এবার তোমাকে দেখো একক কোষের বাহুর দৈর্ঘ্য a এর মান বলে দিয়েছে, কত বলেছে, 0.407 এত ন্যানোমিটার। ওপরে দেখো সেন্টিমিটার কিউবে আছে, তাহলে নিচেও সেন্টিমিটার কিউবে আনতে হবে, তাহলে এর মানটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। আমরা জানি 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। তাহলে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাও, তাহলে 10⁻⁷ সেন্টিমিটার হবে, 100 দিয়ে গুণ হয়ে যাবে, 10⁻⁷ সেন্টিমিটার। ঠিক আছে, হলো। তাহলে এর মানটা এখানে বসাও। তাহলে ওপরে হচ্ছে 5.0 × 10⁻23 এত সেন্টিমিটার কিউব, নিচে হচ্ছে তাহলে 0.407 × 10⁻⁷, এটার হোল কিউব, তাহলে ওটাও সেন্টিমিটার কিউব হয়ে গেল। এবার দেখো এখানে সেন্টিমিটার কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ফাইনাল অ্যান্সারে কোনো ইউনিট থাকবে না, প্যাকিং দক্ষতার তো সেরকম কোনো ইউনিট নেই। তাহলে এটা 0.74 বেরালো। ক্যালকুলেশনটা করে নাও, তাহলে এটাকে পার্সেন্টেজে রূপান্তরিত করলে 100 দিয়ে গুণ হবে, 74%। দেখো আমরা প্যাকিং দক্ষতার মান পেয়ে গেলাম। প্যাকিং দক্ষতার মান তো চাইনি, তাহলে কি করলাম, কি জন্য করলাম স্যার এটা? দেখো স্যার এটা কি কারণে করলাম, প্যাকিং দক্ষতা 74% বেরালো। 74% যদি প্যাকিং দক্ষতার মান হয়, এবার তুমি বলো তো এটা কার প্যাকিং দক্ষতা 74%? আমরা জানি 74% প্যাকিং দক্ষতা হয় পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের।
পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। ঘনকাকার একক কোষ, তার মানে যে একক কোষটা সম্পর্কে তোমাকে বলেছে, ইনফরমেশন দিয়েছে, সেটা কোন ধরনের একক কোষ? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এফসিসি। এবার একক কোষে কণার সংখ্যা বের করতে বলেছে। তুমি তো জানো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কত হয়? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা হয় 4। তাহলে এটার অ্যান্সার বেরোবে 4। অতএব পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা 4। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা সেটা হচ্ছে 4। তাহলে 4 হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, বলেছে একটি ধাতু, ব্র্যাকেটে বলেছে পাগু, এটা মানে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর 75, ঘনকাকার কেলাস গঠন করে। ঠিক আছে, উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য বলেছে, ধাতুর ঘনত্ব বলে দিয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ মানে আর এর মান বের করতে বলেছে। দেখো এটাও ঘনত্বের সূত্র দিয়ে হবে। ঘনত্বের সূত্র দিয়ে প্রচুর অঙ্ক থাকছে, কিন্তু ঘনত্বের সূত্র দিয়ে যত ধরনের অঙ্ক আছে সব ভালো করে করবে। তোমাদেরকে কিন্তু আমি ইউটিউব ভিডিওতে করিয়ে দিয়েছি, প্লে লিস্টে চলে যাও, পেয়ে যাবে পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারে। দেখো তোমাকে কি কি ইনফরমেশন দিয়েছে, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর মানে এম এর মান বলে দিয়েছে 75। তারপরে কি বলেছে, বাহুর দৈর্ঘ্য বলেছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে কি, এর মান বলে দিয়েছে 5 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তখন তো বললাম যে এর মান তোমাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, এটাকে সেন্টিমিটার করলে আবার 100 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 5 × 10⁻8 সেন্টিমিটার। ঘনত্বর মান বলে দিয়েছে, রো এর মান কত বলেছে, 2 গ্রাম পার সেমি কিউব। তোমাকে পারমাণবিক ব্যাসার্ধ আর এর মান বের করতে বলেছে। দেখো এর সাথে আর এর কিন্তু সম্পর্ক আছে, সরল ঘনকাকারের একরকম, দেহকেন্দ্রিক ঘনকাকারের একরকম, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের একরকম। কোন ধরনের ঘনকাকার সেটা কিন্তু বলে দেয়নি, শুধু ঘনকাকার বলেছে। তাহলে আগে কোন ধরনের ঘনকাকার একক কোষ সেটা বের করব। কিভাবে বের করব? দেখো তুমি তো ঘনত্বের সূত্রটা জানো, রো ইকুয়ালস টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউব। দেখো এখানে জেড এর মান ছাড়া বাদবাকি সব কিছুর মান বলে দিয়েছে। তাহলে আগে জেড এর মানটা বের করি। জেড এর মান যদি 2 বেরায়, তার মানে সেটা দেহকেন্দ্রিক ঘনকাকার, 1 বেরালে সরল ঘনকাকার, 4 বেরালে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। তাহলে জেড এর মান থেকে কোন ধরনের ঘনকাকার সেটা পেয়ে যাব। এবার সেই ধরনের ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এ আর আর এর সম্পর্কটা অ্যাপ্লাই করব, দিয়ে সেখান থেকে আর এর মানটা আমরা বের করব। বোঝা গেল? তাহলে রো এর মান বলে দিয়েছে 2 গ্রাম পার সেমি কিউব। জেড, এম এর মান বলেছে 75, এটার একক কি বসাবো, গ্রাম পার মোল। এন এর মান 6.022 ইন্টু 10⁻23, এটার ইউনিট কি বসাবো, পার মোল। আর এর মান বেরালো হচ্ছে 5 × 10⁻8 হোল কিউব, তাহলে সেমি কিউব হয়ে যাবে। কোন কোন ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে দেখো, এদিককার গ্রাম কেটে গেল, মোল ইনভার্স নিচের মোল ইনভার্স কেটে গেল। এখানে নিচে সেমি কিউব আছে, ওপরে গেলে সেমি⁻³ হয়ে যেত, তাহলে এদিকেও সেমি⁻³ আছে, কেটে গেল। জেডটাকে একদিকে রেখে বাদবাকি সব আরেকদিকে নিয়ে চলে যাও। তাহলে জেড সমান সমান কত পাচ্ছি দেখো, এগুলো নিচেরগুলো উপরে নিয়ে চলে যাও, ওদিকে 2 আছে, তাহলে 2 × 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5 × 10⁻⁻8 এটার কিউব, আর উপরে 75 আছে, নিচে নিয়ে চলে এসো 75। ঠিক আছে, তাহলে এটা টোটালটা ক্যালকুলেট করো, জেড এর মান বেরাবে 2.007। এবার জেড তো কণার সংখ্যা, পরমাণুর সংখ্যা, এটা তো দশমিকে আসতে পারে না, তাহলে দশমিকের পরেরগুলোর তো নগণ্য সংখ্যাটা বাদ দিয়ে দাও, মানে জেড এর মান অ্যাপ্রক্সিমেটলি 2 বেরাচ্ছে। জেড এর মান যদি 2 বেরায়, সেটা কোন ধরনের ঘনকাকার, বডি সেন্টার্ড কিউবিক মানে দেহকেন্দ্রিক ঘনকাকার। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে তুমি সূত্র তো জানো, এর ক্ষেত্রে কণার ব্যাসার্ধ আর আর তোমার হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা কিনা দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক কি, সেটা হচ্ছে √3a = 4r। ঠিক আছে, যেহেতু দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে √3a = 4r, তাহলে r = কত হবে, √3a/4। তাহলে মানগুলো বসাও,
√3 এর মান কত বলেছে, যেটা অ্যাংস্ট্রমে বলেছে ওটাই এখানে বসিয়ে দাও, এখানে আর তুমি সেন্টিমিটারে করলেও হবে, না করলেও অসুবিধা নেই। বাই 4, এটার মানটা বেরোবে 2.165 অ্যাংস্ট্রম। কিন্তু এর মান যখন এই যে এই সূত্রতে বসাবে, ঘনত্বের সূত্রতে, অবশ্যই সেন্টিমিটারে কনভার্ট করে নিবি। তাহলে বেরালো 2.165 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টার থেকে টেস্ট পেপারের 23টা প্রবলেম সলভ করে নিয়েছি। ঠিক আছে, আজকে আর বেশি করাচ্ছি না। তোমাদের যদি খুব ভালো রেসপন্স থাকে এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি দ্রবণ চ্যাপ্টার নিয়ে চলে আসবো, এই একই রকমভাবে টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টারে যা যা প্রবলেম আছে সলভ করব। বা তোমরা যদি চাও যে পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টার থেকেই আরও যেগুলো টেস্ট পেপারের প্রবলেম থাকলো সেগুলো যদি সলভ করতে চাও, তাহলে সেগুলোরও ভিডিও পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিব। ঠিক আছে, সেটা টোটালটাই নির্ভর করবে তোমাদের রেসপন্সের উপরে। তোমরা যদি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের রেসপন্স যদি ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এরকম ভিডিও আরও চাইছো, আরও উৎসাহিত হব, আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিব। আমি তোমাদের জন্যই খাচ্ছি, যদি তোমাদের কোনো লাভ হয় তবে কিন্তু সেটা আমার খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। আর আজকে তো বড়দিন, সকলকে অনেক বড়দিনের শুভেচ্ছা। ভালো করে কাটাও, আর বেশি মজা আনন্দ করতে যেও না, বা ঘোরাঘুরি বেশি করতে যেও না, কারণ সামনে তোমাদের পরীক্ষা। যেটুকু দরকার সেটুকু করো। ঠিক আছে, আর খুব বেশি ঘুরে টুরে সময় নষ্ট করো না, কারণ পরীক্ষার পরে বেশ কয়েক মাস ছুটি পাবে, তখন তোমরা বেশি করে মজা আনন্দ করবে। ঠিক আছে, যেটুকু দরকার আজকে সেটুকু এনজয় করো, খুব বেশি এনজয় করতে যেও না। তাহলে ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।